শিকদার বাড়ির ডাইনিং টেবিলে সুমু, শেহরাজ আর স্যান্ডি বাদে সকলে উপস্থিত। সুমু আর শেহরাজ বাড়িতে নেই কথাটা শোনার পর আনোয়ার সাহেব প্রচণ্ড রেগে যান। এক দফা চেঁচামেচি পর্যন্ত করেছে সে। রাহিন সবটা জানানোর পর রাহিনের উপর সব রাগ ঝেড়েছেন আনোয়ার সাহেব। ডাইনিং টেবিলে সকলে চুপচাপ বসে খেয়ে যাচ্ছেন। এখন কারো মুখে রাটুকু অবধি নেই। আনোয়ার সাহেব এমনিতে খুব নরম সরম ঠান্ডা মেজাজি মনের মানুষ, কিন্তু একবার রেগে গেলে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ছাড়েন তিনি। সুমুরা বাসায় নেই কথাটা জানার পর রাহিনের উপর বজ্র চেঁচিয়েছেন তিনি। রাহিন বাবার বাধ্য ছেলের মতো মাথা নিচু করে সবটা হজম করেছে। মিনা বেগম আর হাসি বেগম সকলকে খাবার সার্ভ করেছেন। ডাইনিং টেবিলের পিনপতন নীরবতা ভেঙে খুশি বেগম বললেন, আমার মনে হয় আমাদের সময় শেহরাজের বাবাকে বাহিরে নিয়ে যাবার জন্য জোর করেছে। নয়তো শেহরাজ তো আর ছোট নয় যে শরীরের এই অবস্থার মধ্যে বাসা থেকে বের হবে। আর শরীরের কথা বাদ দিলাম, যার একটা হাতের বর্তমান অবস্থা খারাপ, সে কোনো এমন ব্যথায় হাত দিয়ে বাসা থেকে বেরোবে, তাও আবার গাড়ি ড্রাইভ করে এত দূর যাবে। হয়তো সমু ঘুরতে যাওয়ার শখ জেগেছিল, তাই শেহরাজের কাছে বায়না ধরেছে। আর শেহরাজও সমুর কথা ফেলতে পারেনি, তাই ওকে নিয়ে বেরিয়ে পড়েছে। শামীম সাহেব তেতে উঠলেন খুশি বেগমের কথায়। সেও খাওয়া বাদ দিয়ে বললেন, তোমার আমার মেয়েকে নিয়ে সমস্যা কি খুশি? যখনই দেখি আমার মেয়ের দোষ খুঁজতে ব্যস্ত তুমি। তোমার কি মনে হয় যে এই মেয়ে তার স্বামীর সুস্থতার জন্য হসপিটালের মধ্যে পাগলের মতো পাগলামি করছে? যে মেয়ে তার স্বামী রেসপন্স না করা অবধি সামান্য একটু পানি পর্যন্ত মুখে তুলেনি? যে মেয়ে তার স্বামীর সুস্থতার জন্য আল্লাহর দরবারে দীর্ঘ একটা সিজদা দিয়েছে, সে মেয়ে তার স্বামীকে এই অসুস্থ অবস্থায় বাসা থেকে বের হওয়ার জন্য বলবে? তাও আবার তাকে গাড়ি ড্রাইভ করে ঘুরতে নিয়ে যেতে বলবে? খুশি বেগম একটু কড়া গলায় বললেন, ঠিক আছে ঠিক আছে, মেনে নিলাম আপনার সব কথা দুলা ভাই। তাহলে আপনার মেয়ে বা কেমন? তার স্বামীর এই অবস্থা, তাকে নিয়ে বেরিয়ে গেল আর সে তার স্বামী আটকাতে পারল না। আনোয়ার সাহেব চুপচাপ খাচ্ছেন। মিনা বেগম স্বামীর ভাবমূর্তি বোঝার জন্য খাবার সার্ভ করার ফাঁকে ফাঁকে স্বামীকে পরখ করছেন। রায়ন খেতে খেতে বলল, আন্টি, আপনি এসকের সম্পর্কে কতটুকু জানেন? খুশি বেগম কপাল কুচকালেন। রাহিন খুশি বেগমের দিকে তাকিয়ে বলল, সবসময় সুমুর দোষ খোঁজা বন্ধ করুন। এসকে বাচ্চা ছেলে নয়, আর সুমু এসকে কোথাও নিয়ে যায়নি, বরং এসকে সুমুকে নিয়ে গেছে। খুশি বেগম কিছুটা উচ্চস্বরেই বললেন, ঠিক আছে, বুঝলাম যে তোর বন্ধু সমুকে নিয়ে গেছে, কিন্তু একটা ব্যাপার ভেবে দেখছিস যে ছেলেটার এখন কি অবস্থা? প্রথমত, ছেলেটা এখনই এসে তার বাড়ির কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে নিল। তারপর ওর যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, এখন পর্যন্ত ওর বাড়ির কাউকে জানাসনি কেন তোরা? এখন আবারও শরীর এত খারাপ অবস্থা, গাড়ি নিয়ে বাসা থেকে বেরিয়ে গেছে। এরপর উল্টাপাল্টা কিছু হয়, তখন তো শেহরাজের বাড়ির লোকের কাছে তোর আর ভাইজানকেই সব কৈফিয়ত দিতে হবে। আয়ুব খাবারের টেবিলে ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, ব্যাস আন্টি, অনেক বলেছেন। এসকে নিয়ে চিন্তা শুধু আপনার একার না, আমাদেরও আছে। আর রইল কৈফিয়ত দেওয়ার ব্যাপারটা, ওইটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। এসকে নিয়ে আর ফ্যামিলিকে নিয়ে ভাবার জন্য আমরা সবাই আছি। কথাগুলো বলে আয়ুব চলে গেল। চলে যেতে নিলে আনোয়ার সাহেব গম্ভীর গলায় আয়ুবকে ডাক দিলেন। আনোয়ার সাহেবের ডাক শুনে আয়ুব দাঁড়িয়ে পড়ল। আনোয়ার সাহেব খাবারের দিকে চোখ রেখেই বললেন, খুশির কথায় কিছু মনে করো না বাবা, ও এই রকমই। তুমি ওর উপর রাগ করে না খেয়ে চলে যেও না। আসলে আমরা সকলেই শেহরাজ বাবার জন্য খুবই চিন্তিত, খুশিও চিন্তিত, তাই ওইভাবে কথাগুলো বলে ফেলেছে। তুমি খেয়ে নাও বাবা, তুমি না খেয়ে চলে গেলে আমি খুব কষ্ট পাবো। আয়ুব এসে আবারও বসলো চেয়ারে। চুপচাপ খাওয়ায় মন দিলেন। খুশি বেগম মুখ ভোতা করে তার খাবারের প্লেটের দিকে নজর দিলেন। আজ আবহাওয়া প্রচন্ড ঠান্ডা, বাইরে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ব্যান্ডেজের উপর রক্ত উঠে এসেছিল শেহরাজের। সুমু রক্ত পরিষ্কার করে নতুন করে ব্যান্ডেজ করে দিয়েছে। শরীরে প্রচন্ড জ্বর, আর জ্বর নিয়ে তার খান সাহেবের জন্য করা ব্ল্যাক কফি পর্যন্ত বানিয়ে এনে দিয়েছে, যাতে তার খান সাহেবের মাথা ব্যথা কমে আসে। শেহরাজ বারণ করে শুনিনি। শেহরাজ মাঝে মাঝে তার প্রতি সুমুর ভালোবাসা দেখে অবাক হয়। সুমুকে বুকের উপর নিয়ে শুয়ে আছে শেহরাজ। সকালের নাস্তা সুমুকে পরম যত্ন করে খাইয়ে দিয়েছে সে। ভোরে শাওয়ারের পর থেকে সুমুর প্রচন্ড জ্বর এসেছে। এই অবস্থায় সুমুর প্রয়োজনীয় প্রতিটি মেডিসিন সুমুকে খাওয়ানো গেল। পেনকিলারটা কিছুতেই সুমুকে খাওয়াতে পারেনি শেহরাজ। প্রচন্ড হুমকি ধামকি দিয়েও কাজ হয়নি। সুমুর পরনে এখনো শেহরাজের শার্ট।
গভীর ঘুমে তলিয়ে আছে সোমা। সেরাজ সুমুর মাথায় এক হাতে বিলি কেটে দিচ্ছে, আরেক হাতে ফোন স্ক্রল করছে। রুমের দরজা নক পড়তেই ফোন থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকালো। ফোনটা সাইডে রেখে আলগোছে সুমুকে বুকের উপর থেকে সরিয়ে বালিশের উপর শুয়ে দিল। সুমুর মুখের উপর কিছু চুল এসে পড়ল। চুলগুলো দেখে সেরাজ উচকি হাসলো। আলতো হাতে সুমুর মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিয়ে ছোট্ট করে সুমুর কপালে ঠোঁট ছোঁয়ালো। সেরাজের ঠোঁটে নরম ছোঁয়া পেয়ে সেটা নড়ে চড়ে উঠল সোমা। সেরাজ নিঃশব্দে সুমুর পাশ থেকে উঠে দাঁড়ালো। আচমকে হাতের ব্যথায় টনটন করে উঠলো। ব্যথায় চোখ মুখ খিচে কিছুক্ষণ বন্ধ করে রাখলো সেরাজ। দরজা খুলতে যাবার আগে সুমুর দিকে আবারও ফিরে তাকালো সেরাজ। সুমুর গায়ের টেম্পারেচারটা চেক করে চলে গেল দরজা খুলতে স্যান্ডি আলতো করে হেসে বলল, গুড মর্নিং স্যার। সেরাজ মুখটা গম্ভীর করে স্যান্ডির কথা শুনে ছোট্ট করে উত্তর করে বলল, কোনো আপডেট? জি স্যার। বলো। স্যার, আয়ুব স্যার কল করেছিলেন আপনাকে, নাকি অনেকবার কল করেছিল, আপনাকে পাইনি বলে আমাকে কল করেছিল। আয়ুব স্যাররা অনেক রেগে আছে স্যার, আমার উপর অনেক রাগারাগি করেছে, সকলে অনেক চিন্তা করছে স্যার। আমরা কোথায় আছি জানতে চেয়েছিল, আপনার পারমিশন নেই বলে আমি কিছুই জানাইনি। আয়ুব স্যার বলেছে লোকেশন ট্র্যাক করে এখানে চলে আসবে। আর একটা নিউজ স্যার, কোম্পানির নতুন সব প্রোডাক্ট রেডি। জেন্টস প্রোডাক্টগুলোর পাবলিসিটি তো আপনি আর আয়ুব স্যাররা করবেন, আর লেডিস প্রোডাক্টগুলোর পাবলিসিটির জন্য তো আমাদের ফ্যাশন শো অর্গানাইজ করতে হবে, আর তার জন্য মডেল হায়ার করতে হবে। আর স্যার, প্রোডাক্টগুলোর পাবলিসিটি হয়ে গেলে এগুলো মার্কেটে আসবে, সেই জন্য যত দ্রুত সম্ভব আমাদের সবাইকে ওমান ফিরতে হবে। তোমার ম্যামের পাসপোর্ট আর ভিসা রেডি? জি স্যার, আর 10 দিনের মধ্যে ভিসা হাতে পেয়ে যাব আমরা। ওকে। আরিয়ানের কোনো আপডেট? স্যার, আরিয়ান স্যার ঠিক আগের মতোই আছে, বার, ডিস্কো, মদ, মেয়ে এইসব নিয়ে পড়ে আছে। ওকে, তুমি যাও, আর আইয়ুবের সাথে আমি কথা বলে নেব। সেরাজের আদেশ পেয়ে স্যান্ডি চলে গেল রিসোর্টের বারান্দায়। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো শেহরাজ, উন্মুক্ত শরীর, 2 হাত প্যান্টের পকেটে গোছা, ঠোঁটে লেগে আছে বাঁকা হাসি। দূরের আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রুমের মধ্যে চলে আসলো শেহরাজ। বেড থেকে ফোনটা হাতে নিয়ে ব্যালকনিতে চলে গেল। কন্ট্যাক্ট লিস্ট থেকে আয়ুবের নাম্বারে বের করে কল করলো। রিং হওয়ার সাথে সাথে কল পিক করলো আয়ুব। আয়ুব কল পিক করার সাথে সাথে ফোনটাকে কানের থেকে একটু দূরে সরিয়ে রাখলো শেহরাজ। ফোনের ওপর পাশ থেকে আয়ুব চেঁচিয়ে চলেছে। প্রায় মিনিট 5 হয়ে গেল আয়ুব চেঁচিয়ে চলেছে। শেহরাজ ধৈর্য হারা হয়ে ফোনটা কানে নিয়ে বলল, কাম ডাউন আইয়ুব, বাকিটা বাড়ি আসার পর শোনাস। আপাতত আমার কথা শোন। তুই এত হাইপার হলে নাজবিন তোর এই রূপ দেখে ভয় পেয়ে যাবে। তারপর নাজবিন পটার আগেই ছ্যাঁকা খাবি তুই। সো রিল্যাক্স। অপর পাশ থেকে আয়ুব কি বলল শোনা গেল না। শেহরাজ একটু উচ্চস্বরে হেসে বলল, কাল রাতে তোর ভাবিজি আবারও পাক্কা গিন্নিদের মতো করে আমার সাথে ঝগড়া করছিল, আমাকে শাসন করছিল। আর তোর ভাবিজি যখন কোমরে 2 হাত বেঁধে পাক্কা গিন্নিদের মতো করে আমার সাথে ঝগড়া করে, আমাকে শাসন করে, তখন আমার বড্ড বাসর বাসর ফিল আসে। মিক্সিং গেম প্লে করতে ইচ্ছে করে। ভেবেছিলাম এত তাড়াতাড়ি বাসরটা করব না, কিন্তু তোর ভাবিজি সেই কথাটা রাখতে দিল না। কিছুক্ষণ চুপ করে থেকে আয়ুবের কথা শুনে হাসলো শেহরাজ। তারপর দপ করে মুখটা গম্ভীর করে বলল, রাহিনের ছোট চাচ্চু কাল সন্ধ্যায় শিকদার বাড়ি ছাড়বেন। আজ আমরা ফিরতে পারবো না। সুমুর ভীষণ জ্বর এসেছে। বাড়িতে বলে দিস কাল রিসাত চাচ্চু বাড়ি থেকে যাবার আগেই আমরা বাড়িতে পৌঁছে যাব। অপর পাশ থেকে আয়ুব কি বলল শোনা গেল না। শেহরাজ একটু উচ্চস্বরে হেসে বলল। কিছুক্ষণ চুপ করে আয়ুবের কথা শুনে হাসলো শেহরাজ। তারপর দপ করে মুখটা গম্ভীর করে বলল। কথাগুলো বলার মাঝে ফোনের অপর পাশ থেকে নাজমিনের কণ্ঠস্বর শুনতে পেয়ে একটু কুচকালো শেহরাজ। তবে ঠোঁটে লেগে আছে মুচকি হাসি। আয়ুবকে খোঁচা মেরে বলল, বাহ, এত দূর চলে গেছিস। আমার অনুপস্থিতিতে সব সেটিং করে ফেলেছিস তুই আয়ুব। চালিয়ে যাও। কথাগুলো বলে আয়ুবকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল শেহরাজ। ফোনটা পকেটে রেখে ব্যালকনিতে দাঁড়িয়ে রইল। মিনিট খানেক বাদে একজোড়া হাত এসে পেছন থেকে
আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল শেহরাজকে। হাত জোড়ার মালিক সিরাজের পিঠে মাথা ঠেকে দাঁড়িয়ে রইল। সিরাজ মুচকি হেসে হাত জোড়ার উপর হাত রাখলো, নিজের উন্মুক্ত বুকের উপর থেকে একটি হাত সরিয়ে হাতের উপর ঠোঁট ছুঁয়ে হাতের মালিকটিকে টেনে সামনে আনলো। সুমু ঘন ঘন কয়েকবার চোখের পল্লব চাপটে মুচকি হেসে তাকালো শেহরাজের দিকে। সুমুর মুখের উপর কিছু অবাধ্য চুল এসে পড়েছে। শেহরাজ আলতো হেসে চুলগুলো সুমুর মুখের উপর থেকে সরিয়ে কানের পাশে গুজে দিয়ে বলল, ঘুম ভেঙেছে মহারানী? শরীর কেমন লাগছে এখন? সুমু কোনো কথা না বলে জড়িয়ে ধরল শেহরাজকে। শেহরাজের বুকে মুখ গুজে বলল, এতক্ষণ শরীর একটু ভালো লাগছিল না, তবে এখন শরীর পুরোপুরি ভালো লাগছে। শেহরাজ সুমুকে নিয়ে বেলকুনিতে থাকা চেয়ারের উপর বসলো। সুমুকে কোলের উপর বসিয়ে জড়িয়ে রাখলো নিজের সাথে। সুমু বড় করে দুবার নিঃশ্বাস ছেড়ে পড়ল। আপনার হাত ব্যথা করছে না? শেহরাজ মুচকি হেসে বলল, এতক্ষণ করছিল, তবে এখন আর করছে না। সুমু মাথা তুলে শেহরাজের দিকে তাকিয়ে বলল, আমার কথা আমাকেই ফেরত দিলেন? শেহরাজ সুমুর কথার উত্তর দিল না। এক হাত দিয়ে সুমুর ফর্সা গলায় কাল রাতে নিজের তৈরি করা দাগগুলোর উপর ছুঁয়ে দিল। শেহরাজের হাতের শীতল স্পর্শে সুমু চোখ জোড়া বুঝে ফেলল। সুমুকে লজ্জা ফেলার জন্য শেহরাজ বলল, আমার ভালোবেসে করা স্কেচগুলো তোমার শরীরে বড্ড মানিয়েছে সুইটহার্ট। এই স্কেচগুলো তোমার সৌন্দর্য আরও বেশি বাড়িয়ে দিয়েছে। দেখো সুইটহার্ট, এখন আমাকে এই দাগগুলো খুব টানছে। স্কেচগুলোর উপর আবারও নতুন করে স্কেচ করে দিতে বলেছে। সুমু চোখ মেলে তাকালো। নিজের লজ্জা কাটানোর জন্য প্রসঙ্গ পাল্টে পড়ল, আজকে আবহাওয়াটা খুব সুন্দর, তাই না খান সাহেব? শেহরাজ বুঝতে পারলো সুমু প্রসঙ্গ পাল্টাতে চাইছে। শেহরাজ আবারও দুষ্টু হেসে বলল, আবহাওয়ার কথা বলে তুমি কি বোঝাতে চাইছো সুইটহার্ট? সুমু কপাল কুঁচকে শেহরাজের দিকে তাকিয়ে বলল, আমি আবার কি বোঝাতে চাইলাম? শেহরাজ ঠোঁট কামড়ে হেসে বলল, আমার ভালো পারফরমেন্সের জন্য নির্দিষ্ট কোনো ওয়েদারের প্রয়োজন পড়ে না সুইটহার্ট। আমি সব মৌসুমেই বেস্ট পারফরমেন্স করি। বিশ্বাস না হলে রুমে চলো, আরও একবার প্রমাণ করে দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, কাল রাতের পারফরমেন্স কেমন ছিল সুইটহার্ট? সুমু অবাক হয়ে হা করে তাকিয়ে রইল। এই লোকটা নর্মাল কথার মতো এত রোমান্স খুঁজে পায় কই থেকে বুঝে পায় না সুমু। শেহরাজের বুকের উপর মাথা রেখে কিছুক্ষণ চুপ করে থেকে আবারও বলল, কাল রিশাদ মামা চলে যাবেন, আমরা কি বাসায় ফিরবো না? ফিরবো, তবে আজ না, আমরা কাল ফিরবো। তুমি এখন অসুস্থ, আর একটু সুস্থ হও, আমরা কাল ফিরবো। সুমু আর কিছু বলল না। সিরাজ কিছুক্ষণ চুপ থেকে আবারও বলল, এটা তো আর যে সে রোগ বা ব্যথা নয় সুইটহার্ট, আমার তৈরি করা রোগী তুমি। সুস্থ হতে টাইম তো লাগবেই। সুমু সিরাজের মুখ বন্ধ করার জন্য সিরাজের উন্মুক্ত বুকে কামড়ি বসালো। সুমুর কাণ্ডে চোখ বন্ধ করে শরীর দুলিয়ে হাসলো সিরাজ। কোনো মতে হাসি থামিয়ে সুমুকে বলল, তোমার এই লজ্জা মাখা মুখটা দেখার জন্যই তোমার খান সাহেবের এত আয়োজন পাগলি। একবার মুখটা তুলে তাকাও, আমার করা এত আয়োজন কতটুকু সাকসেস হলো আমিও একটু দেখি। সুমার মুখ তুলে তাকালোই না, ওভাবেই সিরাজের বুকের মধ্যে লুকিয়ে বিড়াল ছানার মতোই বসে রইল। মাটি খুঁড়ে খুব শৌখিনভাবে আধুনিক স্টাইলে তৈরি করা হয়েছে এক পাতালপুরীর বদ্ধ লাক্সারিয়াস হাউস। পাতালপুরীর এই বাড়ির প্রতিটি রুম চোখ ধাঁধানো সুন্দর। শুধু একটি রুম থেকে ভেসে আসছে ভ্যাপসা গন্ধ। রুমটি পুরো কবরের মতো গহীন অন্ধকারে ডুবে। সেই অন্ধকার থেকে ভেসে আসছে একটি ছেলের গোঙানির শব্দ। হাত পা মুখ বেঁধে ফেলে রাখা হয়েছে ছেলেটিকে। শরীরে প্রচুর মারের দাগ, মুখ বাঁধার বিশেষ দরকার না পড়লেও পাতালপুরীর মালিকের ঘুমের যাতে ডিস্টার্ব না হয় তাই ছেলেটির মুখ বেঁধে রাখা হয়েছে। পাতালপুরীর একটি লাক্সারিয়ার বেড রুমে মাতাল অবস্থায় বেঘরে ঘুমাচ্ছে একটি পুরুষ। পাশে পড়ে আছে 4টা ওয়াইনের খালি বোতল। পুরুষটি আড়মোড়া ভেঙে বেড ছেড়ে উঠল। ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে হাতে একটি ওয়াইনের বোতল নিয়ে রুম ত্যাগ করল। অন্ধকার রুমটির ভেতরে এসে চেয়ারে সাথে বেঁধে রাখা ছেলেটির মাথার উপর থাকা বাল্বটা
জ্বালিয়ে দিল। মুহূর্তেই বাল্বটি তার হলুদ আলো ছড়িয়ে স্পটলাইটের মতো জ্বলে উঠল ছেলেটির মাথার উপর। তবে পুরো রুম আলোকিত করতে পারল না। ওয়াইনের বোতল চুমুক দিতে দিতে পুরুষটি এসে দাঁড়ালো বেঁধে রাখা ছেলেটির সামনে। তার সাথে সাথে এসে দাঁড়ালো দুজন দানবের মতো লোক। দুজনের মুখ বা ঢাকা। একজন চেয়ার এনে দিল। মাতাল পুরুষটি চেয়ারে বসে পড়ল। আর মুখটা খুলে দাও। নিজের বসের হুকুম পেয়ে একজন ছুটে গিয়ে বেঁধে রাখা ছেলেটির মুখ খুলে দিল। ছেলেটির নাক মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। ঘোলা ঘোলা দৃষ্টিতে চোখ মেলে তাকালো ছেলেটি। তবে অন্ধকারে যত্নের সামনে বসে থাকা পুরুষটিকে দেখতে পেল না। ছেলেটি মুখ থেকে থু মেরে লালা ফেলে বলল, কে আপনি? আর আমাকে এভাবে বেঁধে রেখেছেন কেন? অন্ধকারে বসে থাকা পুরুষটি শরীর কাঁপে উচ্চস্বরে হেসে উঠল। রুমের প্রতিটি কোণায় সেই হাসির প্রতিধ্বনি শোনা গেল। আহত ছেলেটি মুহূর্তে রেগে গেল, গর্জন করে বলল, কাপুরুষের মতো অন্ধকারে বসে হাসছিস কেন? সাহস থাকলে সামনে আয়। পুরুষটি হাসি থামালো, গম্ভীর স্বরে বলল, আমি গেম খেলতে অনেক ভালোবাসি। তোকে এখানে ধরে এনেছি গেম খেলার জন্য। তবে আজ আমার গেমের গুটি হবার পেছনে তোর কিছু ভুল আছে। তুই যদি ভুলগুলো না করতিস তাহলে আমি তোকে কখনোই আমার গেমের গুটি বানাতাম না। কি ভুল করেছি আমি? আর কে তুই? পুরুষটি আবারও উচ্চস্বরে হাসল। হাসি থামিয়ে হাত থেকে ওয়াইনের গ্লাসটা মেঝের উপর ছুঁড়ে মারল, গর্জন করে বলল, ইউ ব্লাডি পিস, একদম বেয়াদবি করবি না। থামলো পুরুষটি। গলার স্বর আবারও নিচু করে বলল, তুই কি ভুল করেছিস তা তুই নিজে জানিস না? তাহলে আমি কিভাবে জানবো যে তুই কি ভুল করেছিস? কিন্তু দেখ, তবুও আমি জানি যে তুই কি ভুল করেছিস। কিন্তু আমার আফসোস, ভুলটা তুই করে তুই নিজেই জানিস না। আচ্ছা থাক, তুই যেহেতু জানিস না, ওকে আর না জানাই। আর আমার একটা রুলস আছে বুঝলি, আমার এই পাতালপুরিতে কেউ একবার আসলে হয় তাকে আফসোস দিয়ে মরতে হয়, না হয় তাকে আফসোস নিয়ে সারা জীবন বাঁচতে হয়। আমার হাতে বেশি সময় নেই, তো আমরা আমাদের গেম শুরু করি। পাশে থাকা একজন দানবের মতো লোক একটি কাচের বোল নিয়ে আসলো। তারই মধ্যে রয়েছে দুটো চিরকুট। দানবের মতো লোকটি কাচের বোলটা নিয়ে আহত ছেলেটির সামনে থাকা টেবিলের উপর রাখলো। ছেলেটির হাত খুলে দিয়ে গলায় ছুরি ধরে রাখলো। ছেলেটি ভয়ে একবার ঢোক গেল। অন্ধকারে থাকা পুরুষটি ছেলেটির চোখে মুখে ভয় দেখে উচ্চস্বরে হেসে পড়ল, আজ তোর এই জায়গাটায় আমি আমার খুব প্রিয় একজন মানুষকে দেখতে চাই। কিন্তু কি জানিস, আমার সেই প্রিয় মানুষটি তোর জায়গায় থাকলে হয়তো তার চোখে মুখে এক ফোঁটাও ভয়ের চিহ্ন থাকতো না। কিন্তু তোর চোখে মুখে ভয়ের চিহ্ন আছে। আই লাইক ইট। পুরুষটি একটু থামলো, আবার উচ্চস্বরে হেসে পড়ল, এখন এই কাছের বলে থাকা চিরকুট তোর ভাগ্য নির্ধারণ করবে। আর এইটাই হলো গেম। তুই এই ভুল থেকে একটা চিরকুট তুলবি, তাতে যা লেখা থাকবে সেটাই তোর ভাগ্য। হ্যাঁ, এখন একটা চিরকুট তুল। আহত ছেলেটি চুপ করে বসে রইল। তা দেখে অন্ধকারে থাকা ছেলেটি ফেলে পুরুষটি রেগে গেল। মুখে ফুটে কিছু বলার আগেই আহত ছেলেটির গলায় ছুরি ধরে রাখা দানবের মতো লোকটা আরো জোরে ছেলেটির গলায় ছুরি চেপে ধরল। গলার চামড়া কেচে ছুরিটা কিছুটা ভেতরে ঢুকে গেল। আহত ছেলেটি ভয় তড়িঘড়ি করে একটা চিরকুট তুলল। গলা থেকে ছুরিটা সরিয়ে ছেলেটির হাত থেকে চিরকুটটা নিয়ে নিল দানবের মতো লোকটি। চিরকুটটা খুলে উচ্চস্বরে পড়ল। পুরুষটি আফসোসের স্বরে পড়ল, কি ভাগ্য, বেঁচে গেলি তুই। তোর শরীর থেকে আমার পছন্দ মতো মাত্র দুটো অঙ্গ কেটে রেখে ছেড়ে দিতে হবে। কিন্তু কি করব বল, আমি যে আমার রুলসের বাইরে যাই না। তোর কপাল ভালো, রুলস অনুযায়ী যা এসেছে আমি তোর সাথে তাই করব। কিন্তু তুই কি জানিস অন্য চিরকুটটাই কি ছিল? দাঁড়া, তোকে পরে শোনাচ্ছি। কতগুলো বলে হাত দিয়ে ইশারা করলো। দানবের মতো লোকটি অন্য চিরকুটটা বোল থেকে তুলে নিল। চিরকুটটা খুলে পড়ে বলল, আহত ছেলেটি চোখ বন্ধ করে রইল। এই যাত্রায় জীবনটা ফিরে পেল সে। তবে সে জানে না এই অপরিচিত লোকটা তার শরীরের কোনো দুটি অংশ কেটে রেখে দিবে। ছেলেটির ভাবনার মধ্যেই আবারও একটি বোল রাখা হলো ছেলেটির সামনে। চোখ মেলে তাকালো ছেলেটি। দানবের মতো লোকটি আবারও ইশারা করলো চিরকুট
তুলে নেওয়ার জন্য। ছেলেটি কাঁপা কাঁপা হাতে আবারও একটি চিরকুট তুলে নেয়। দানবের মতো লোকটি চিরকুটটা ছেলেটির হাত থেকে নিয়ে খুলে বলল। কথাটি শোনার সাথে সাথে আহত যুবকটি পাগলের মতো আকুতি মিনতি করতে লাগলো। কিন্তু ছেলেটির করুণ আর্তনাদ রুমে থাকা বাকি তিনজনের কান পর্যন্ত পৌঁছালেও তাদের মন গলাতে সক্ষম হলো না। ওয়াইন হাতে পুরুষটি বলল, একজন আজকের এই ঘটনা আমরা চারজন বাদে আর কেউ জানতে পারলে, ওর একটা বোন আছে না, রাত বেরাতে বারে মদ খেয়ে পার্টি করে, ও হবে আমার নেক্সট গেম খেলার গুটি। ওকে তো জীবন দিলাম, ওর বেলায় নাও দিতে পারি। আমার এই দুইটা ছেলেকে দেখছিস, ওদের পেটে খুব খিদে রে। ওর একটা ভুলের কারণে ওর বোনটা ওদের এক রাতে ডিনার হয়ে যেতে পারে। লোক গিয়ে গরম চিকন সরু মাথার রড নিয়ে এলো আর অন্য দুজনের হাতে করাত আর একটি ওয়াইনের বোতল নিয়ে এলো। ওয়াইনের বোতল তার বসের হাতে দিয়ে এগিয়ে গেল আহত ছেলেটির কাছে। মুহূর্তে এই রড দুটি ছেলেটার চোখের মধ্যে ঠুকিয়ে দেওয়া হলো। গগন ফাটিয়ে চিৎকার করে উঠল ছেলেটি। তবে এই চিৎকার রুমটির বাইরে গেল না। ছেলেটির করুণ আর্তনাদ আর ওয়াইনের হাতে বসে থাকা পুরুষটির ভয়ঙ্কর হাসির শব্দে রুমটা আরও ভয়ঙ্কর হয়ে উঠল। হাতে করাত নিয়ে দাঁড়িয়ে থাকা লোকটি দেরি না করে ছেলেটির জ্ঞান থাকতে থাকতে ছেলেটির বাঁ হাতটা খুব যত্ন সহকারে আস্তে ধীরে কেটে ফেলল। আর শেষে একবার চিৎকার করলো ছেলেটি। তারপর জ্ঞান হারলো। ওয়াইনের বোতলে চুমুক দিতে দিতে পুরুষটি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল। রাত হলে ওকে হসপিটালের দরজার সামনে ফেলে রেখে আসবে। আপাতত নর্মাল ট্রিটমেন্ট দিয়ে রক্ত পড়া বন্ধ করার ব্যবস্থা করো। কথাগুলো বলে রুম ত্যাগ করলো পুরুষটি। নিজের রুমে এসে আবার শিপল। গেম প্লে করে অনেক টায়ার্ড সে। উদ্দেশ্য এখন দারুণ একটা ঘুম দেওয়ার। পুরো শহর জুড়ে আজ আবারও আতঙ্কের বাতাস রয়েছে। বিখ্যাত বিজনেসম্যান জনাব আলবার্ট সিং এর একমাত্র ছেলে অরিন্দম সিং এর এমন ভয়াবহ নৃশংস অবস্থা দেখে আটকে উঠেছে পুরো শহরবাসী। সিআইডির প্রত্যেকটা ডিপার্টমেন্ট ইনভেস্টিগেশনের জন্য রেডি, শুধু অরিন্দম সিং এর জ্ঞান ফেরার অপেক্ষা। আলবার্ট সিং সিআইডি ডিপার্টমেন্টের উপর বারবার উপর মহলকে দিয়ে প্রেশার সৃষ্টি করছেন, কিন্তু সিআইডি ডিপার্টমেন্টের এসিপি বলেছেন কোনো রকমের স্টেটমেন্ট ছাড়া তারা ইনভেস্টিগেশন শুরু করতে পারবেন না। অরিন্দম সিং এর জ্ঞান ফিরলে তারা অরিন্দম সিং এর থেকে স্টেটমেন্ট নিয়ে ইনভেস্টিগেশন শুরু করবে। বিশেষ করে তথ্য আরও জানা গেছে কাল মাঝরাতে অরিন্দম সিংকে কেউ বা কারা হসপিটাল থেকে কিছু দূরে আহত অবস্থায় ফেলে রেখে গেছে। অরিন্দম সিং এর দুটো চোখ আর বা হাতটি পুরোপুরি নষ্ট করে দিয়েছে সন্ত্রাসীরা। সিআইডি ডিপার্টমেন্টের ধারণা যারা এই কাজটি করেছে তারা খুব চতুরতার সাথে কাজটি করেছে। সন্ত্রাসীদের চিহ্নিত করা যাবে এমন কোনো প্রমাণ ফেলে যায়নি তারা। বেডের উপর আছড়া হয়ে নিউজ দেখছে শেহরাজ। ঘড়িতে সময় দুপুর 2টো। আজ রাত 8টার দিকে সিরাজ সাহেব চলে যাবেন। শেহরাজ সুমুকে বলেছে ছোট মামা বাড়ি থেকে বেরোনোর 1 ঘন্টা আগে বাসায় পৌঁছে যাবে তারা। কাল সারাদিন সুমুরা পার্কটা ঘুরে দেখেছে। সুমুর এখন খুব ইচ্ছে করছে কাল সকালে তার খান সাহেবের এনে দেওয়া প্রতিটা ড্রেস ট্রায়াল দিয়ে দেখতে। সুমু কাল সকালে শেহরাজকে বলেছিল যে এখানে আসার সময় টেনে নিয়ে এলেন, কোনো ড্রেস আনিনি সাথে করে, এখন আমি কি পরবো? সুমুর কথা শেষ হওয়ার সাথে সাথে শেহরাজ স্যান্ডিকে কল করে 5 মিনিটের মধ্যে স্যান্ডি একটা লাগেজ নিয়ে রুমের দরজার সামনে এসে হাজির হয়। লাগেজ রেখে স্যান্ডি চলে যেতে সুমু লাগেজ খুলে দেখে লাগেজের মধ্যে 10টা শাড়ি, 10টা লং গোল চুড়িদার আর কিছু কসমেটিক্স। এত শাড়ি আর ড্রেসের মধ্যে শেহরাজের জন্য 2টো টি শার্ট আর ব্ল্যাক জিন্স আছে। সুমু তখনই বুঝতে পারে এসব তার খান সাহেব আগে থেকেই ব্যবস্থা করে রেখেছে। শাড়ি আর ড্রেসগুলো খুব পছন্দ হয়েছে সুমর। আলাদা আলাদা কালারের ছিল প্রতিটি বস্ত্র, শুধু ব্ল্যাক কালারটাই সুমুর কাছে কমন লেগেছে, কারণ তার খান সাহেব অলরেডি ব্ল্যাক কালারের 2টো শাড়ি আগেই দিয়েছে তাকে। ভাবনা থেকে বেরিয়ে সুমু তাকালো শেহরাজের দিকে। এই লোক এখনও একইভাবে বসে আছে, না নিজে রেডি হচ্ছে আর না সুমুকে রেডি হতে দিচ্ছে। সুমু অধৈর্য হয়ে বসে আছে তার খান সাহেবের পাশে। সুমু এতক্ষণ অনেকবার রেডি হতে গিয়েছিল। শেহরাজ সুমুর হাত থেকে জামা কাপড় সোফার উপর ফেলে সুমুকে পাজা করে তুলে বেডের উপর এনে ফেলেছে। সুমুর গলা থেকে ওড়না নিয়ে ওড়নার এক সাইড দিয়ে সুমুর হাত বেঁধে দিয়েছে আর ওড়নার অপর সাইড
নিজের হাতের মুঠোর মধ্যে পেঁচিয়ে ধরে রেখেছে। সুমু নিজেকে গোয়ালে বাঁধা গড়ি মনে হচ্ছে। এইভাবে বেঁধে রাখার কারণ বুঝতে পারছে না সুমু একদানে সেরাজের দিকে তাকিয়ে আছে আর সেরাজ ফোনের দিকে। সুমু হাত ছাড়ানোর জন্য মুচড়ামুচড়ি করতে সেরাজ ফোনের দিকে চোখ রেখেই বলল, মোচড়ামুচড়ি করছো কেন? বিয়ের আগের কাপাকাপি আর মোচড়ামুচড়ি করার স্বভাবটা তোমার এখনো যায়নি দেখছি। খান সাহেব, বলো। কাল আপনি আমাকে ড্রেস আর শাড়ি এনে দিলেন। দিলাম তো। আমার না এগুলো পরে একবার ট্রায়াল দিতে ইচ্ছে করছে। সেরাজ ভ্রু কুচকে তাকালো সুমুর দিকে। সুমুর পা থেকে মাথা পর্যন্ত পরক করে বলল, ট্রায়াল দেওয়ার কি আছে? ওগুলো আমার পছন্দ করা, আর আমার পছন্দ করা প্রতিটা জিনিসে আমার পাগলিটাকে জোস লাগবে। তাছাড়া ওগুলো দেখলেই মনে হয় ওগুলো শুধু আমার সুইটহার্টের জন্যই বানানো হয়েছে। ছাড়ুন না, একবার ট্রায়াল দিব। ট্রায়াল দিতে হবে না, আমি নিউজটা দেখে তোমাকে নিয়ে একটা কড়া ঘুম দিব। সুমু বুঝলো এভাবে হবে না, তাই চুপ করে বসে রইল। সেহরাজ আবারও ফোনের দিকে নজর দিল। মিনিট 5 যেতে সুমু নিঃশব্দে বাঁ হাত দিয়ে ডান হাত খোলার চেষ্টা করলো। এতে এত আস্তে আস্তে হাতটা খুলল যাতে সেহরাজ বুঝতে কিছুই না পারে। হাত খোলা হতে সুমু তড়িঘড়ি করে বেড থেকে নেমে দাঁড়িয়ে খান সাহেব বলে ডাক দিল। সেহরাজ কিছু বুঝে ওঠার আগে সেহরাজকে মুখ ভেঙে ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। সেহরাজ দৌড়ে এসে সুমুকে ধরতে পারল না। বেডের কাছে এসে অন্যদিকে ফিরে কোমরে 2 হাত বেঁধে দাঁড়িয়ে রইল সেহরাজ। সুমু আবারও ওয়াশরুমের দরজা খুলে উকি মারল। চুপচিপে হেসে আবারও খান সাহেব বলে ডাক দিল। সেহরাজ পেছন ফিরে তাকাতে সুমু ভেঙে আবারও দরজা লাগিয়ে দিল। সুমু একই কাজ আবারও করল। তার খান সাহেবকে জালে বেশ মজাই পাচ্ছে সে। সুমু আবার ওয়াশরুমের দরজা খুলে উকি মারলো, কিন্তু সেরাজকে রুমের মধ্যে কোথাও দেখতে পেল না। রুমটা ভালো করে দেখার জন্য ওয়াশরুমের দরজাটা খুলে কিছুটা বেরিয়ে আসতেই হাতে টান পড়লো সুমুর। সেরাজ সুমুকে ওয়াশরুমের দরজার পাশে দেয়ালের সাথে জোরে চেপে ধরে রেখেছে। সুমুর চোখ খেছে বন্ধ করে রেখেছে সুমুর মুখের উপর পড়ে থাকা চুলগুলো। সেরাজ ফুদিয়ে উড়িয়ে দিয়ে বলল, ধাপ্পা সুইটহার্ট, ধরে ফেলেছি তোমায়। আমার সাথে লুকোচুরি খেলছো তুমি? তুমি জানো না আমি একবার ধরতে পারলে তোমার কি অবস্থা হতে পারে? তুমি কি চাইছো হালকা শুকিয়ে আসা ক্ষতগুলো আবারও তাজা করে দেই? সুমুর গলার স্বর একদম নিচু করে বলল, এটা চিটিং খান সাহেব, আপনি চিটিং করেছেন আমার সাথে। কিন্তু আমি তো তোমার সাথে হাইড অ্যান্ড সিক খেলতে চাই না সুইটহার্ট, আমি তোমার সাথে মিক্সিং খেলতে চাই। কথাগুলো বলে সেরাজ সুমুর উষ্ঠ নিজের দখলে নিয়ে নিল। মিনিট 5 মধ্যে ছেড়ে দিল সুমুকে। সুমু বড় বড় করে শ্বাস নিয়ে বলল, আপনি এই ভর দুপুরবেলা কি শুরু করেছেন এসব? আজ লাঞ্চ শেষে ডেজার্টে কিছু খাইনি আমি, তাই এখন বউয়ের ঠোঁট থেকে দুনিয়ার সব থেকে বেস্ট মিষ্টিটা খেলাম। রুমের দরজা খোলা আছে খান সাহেব, কেউ এসে আমাদের এইভাবে দেখলে কি বলবে বলুন তো? এমনিতেও এই সমাজ, এই দুনিয়ার মানুষ বেশি ভালো না। স্বামী স্ত্রী হলেও এইভাবে রুমের দরজা খুলে রোম্যান্স করাটাকে কেউ ভালো চোখে দেখবে না, বাজে কথা বলবে। আর এটা বাংলাদেশ খান সাহেব। বলতে দাও দুনিয়াকে যেটা তাদের বলার আছে, আমার তোমার সঙ্গ চাই, দুনিয়ার না। কিন্তু খান সাহেব, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস ফাকিং সোসাইটি সুইটহার্ট। বাই দ্য ওয়ে, কার এত বড় কলিজা হয়েছে যে শেহরাজ খানের বউকে নিয়ে বাজে কথা বলবে? একবার বলে দেখুক না, তাকে স্বয়ং শেহরাজ খান নিজ দায়িত্বে জাহান্নাম থেকে ট্যুর করিয়ে আনবে। সো যার জাহান্নাম থেকে ঘুরে আসার শখ জাগবে, সেই শেহরাজ খানের বউকে নিয়ে বাজে কথা বলার সাহস দেখাবে। আপনি কি গুন্ডা বা ভিলেন নাকি যে এই সব করবেন? শেহরাজ খানের পার্সোনাল প্রপার্টির দিকে কেউ চোখ তুলে বা আঙুল তুলে কথা বললে শুধু গুন্ডা বা ভিলেন কেন, দুনিয়ার সব থেকে নিকৃষ্ট মানুষটিও হতে রাজি আমি। সেরাজ সুমুর ঠোঁটের উপর তর্জনী রেখে সুমুকে চুপ করিয়ে দিয়ে বলল। কথাগুলো বলার সময় সেরাজের মুখের ভঙ্গিমা কেমন একটা যেন পাল্টে গেল। সুমু ফ্রিকুচকে তাকিয়ে রইল সেরাজের দিকে। সেরাজ ছেড়ে দিল সুমুকে, একটু দূরে দাঁড়িয়ে বলল, ট্রায়াল দিতে চেয়েছো না? যাও ট্রায়াল দিয়ে এসো। তুমি এক একটা করে পড়ে ট্রায়াল দিবে আর আমি কমপ্লিমেন্ট দেব। সুমু খুশি মনে নাচতে নাচতে 4টা ড্রেস একসাথে নিয়ে ওয়াশরুমে ঢুকল। সেরাজ পা ঝুলিয়ে বেডের উপর বসে সুমুর জন্য
অপেক্ষা করতে লাগলো। 5 মিনিটের মধ্যে সুমু একটা হোয়াইট কালারের ড্রেস পরে বাইরে বেরিয়ে আসলো। গিয়ে দাঁড়ালো শেহরাজের সামনে। জামার 2 সাইড ধরে ঘুরে ঘুরে তার খান সাহেবকে দেখালো। শেহরাজ সুমুর পা থেকে মাথা পর্যন্ত পরখ করে বলল, माशाल्लाह आसमान का परी जमीन पर नजर आ रहा है। সুমু মুখে হাত দিয়ে হাসলো, কোনো রকমের হাসি আটকে নেক্সট বলে আবারও চলে গেল ওয়াশরুমে। একে একে সুমু 4টা ড্রেস ট্রায়াল দিল, আর শেহরাজ বসে বসে তার পাগলামি দেখলো আর কমপ্লিমেন্ট দিল। এখনো বাকি 5টা। সুমু এসে শুয়ে পড়লো শেহরাজের পাশে। শেহরাজ সুমুর উপর ঝুঁকে পড়ল। কি হলো ম্যাডাম, আর ট্রায়াল দিবেন না? এখনো তো বাকি আছে। সুমু চোখ বন্ধ করে আবারও বড় করে একবার নিঃশ্বাস ছাড়লো। চোখ মেলে শেহরাজের দিকে তাকিয়ে বলল, ড্রেস চেঞ্জ করতে করতে, ড্রেস পরতে পরতে, ওয়াশরুমের দরজা খুলতে খুলতে, আপনার সামনে আসতে আসতে, আবার ওয়াশরুমে যেতে যেতে আমি হাঁপিয়ে উঠেছি। তাহলে আমার সামনেই চেঞ্জ করলে পারতে। বারবার ওয়াশরুমে যাওয়ার কি দরকার ছিল? নাকি এখনও তোমার কোনো কিছু দেখা বাকি আছে আমার, যার জন্য তুমি আমার সামনে ড্রেস চেঞ্জ করতে পারবে না? সুমু 2 হাত বাড়িয়ে শেহরাজের গলা জড়িয়ে ধরে আবারও একটু কাছে টেনে আনলো শেহরাজকে। শেহরাজের নাক টেনে দিয়ে মুচকি হেসে বলল, আপনার সামনে যেমন আমি দুনিয়ার সব থেকে বেশি নির্লজ্জ নারী, তেমনি আপনার সামনেই আমি দুনিয়ার সব থেকে বেশি লজ্জাবতী নারী। এখনও আপনি আমাকে ছুতে আসলে আমি সেই প্রথম দিনের মতোই লজ্জায় কুঁকড়ে যাব, আর এইবার ছুঁয়ে ফেললে সেদিন রাতের মতো নির্লজ্জ হয়ে উঠব। তাহলে এখন আবারও একবার নির্লজ্জ হবে নাকি সুইটহার্ট? কথাগুলো বলে শেহরাজ ঝুঁকতে লাগলো সুমুর দিকে। শেহরাজের উদ্দেশ্য বুঝতে পেরে সুমু শেহরাজের বুকে হাত রেখে জোরে ধাক্কা মারল শেহরাজকে। তবে 1 ইঞ্চিও সরাতে পারল না শেহরাজকে। নিজের কাছে পরাজয় স্বীকার করে 2 হাত দিয়ে নিজের মুখি ঢেকে রাখলো সুমু। 2 আঙ্গুলের ফাঁকা দিয়ে তাকে দেখলো শেহরাজ বসে তার দিকে তাকিয়ে হাসছে। শেহরাজ হাসতে হাসতে নিজের হাত বাড়িয়ে দিল সুমুর দিকে। সুমু মুখ থেকে হাত সরিয়ে শেহরাজের হাত ধরে উঠে বসল। শেহরাজের দিকে তাকিয়ে শেহরাজের নাক টেনে দৌড় মারল, তবে শেষ রক্ষা হলো না। শেহরাজ এক হাতে পেছন থেকে সুমুর কোমর জড়িয়ে ধরে মাটি থেকে কিছুটা উঁচু করে ঘোরালো সুমুকে। হঠাৎ করে কোমরে স্পর্শ পেয়ে খিলখিল করে হেসে উঠল সুমু। ঘুরতে ঘুরতে দুজনেই একসাথে বেডের উপর পড়ল। শেহরাজ মাথায় 1 হাত ঠেকিয়ে সুমুর দিকে তাকিয়ে আছে, আর সুমু পাগলের মতো হাসছে। শেহরাজ কুচকে বলল, এইভাবে পাগলের মতো হাসছো কেন? সুমু হাসতে হাসতে কোনো মতে বলল, সুরসুরি খান সাহেব। এখনো তোমার আমার ছোঁয়াতে সুরসুরি লাগে? লাগে তো। এত সুরসুরি আসে কোথা থেকে? আমার আপনার হাত থেকে। দেখি কোথায় কোথায় এখনো সুরসুরি আছে তোমার, দেখাও আমাকে, আমি এখনই সব ভাঙিয়ে দিচ্ছি। সুরসুরি লজ্জা পরে ভাঙাবেন, এখন আমি রেডি হতে যাব। উঠে বসলো সোমো। বেড থেকে নেমে আলমারি খুললো। ড্রেস বের করার জন্য বেবি পিঙ্ক কালারের একটা গোল চুড়িদার বের করলো। ড্রেসটা নিয়ে ওয়াশরুমে যাবার জন্য পা বাড়ালো। সুইটহার্ট। দাঁড়িয়ে পড়লো সুমু পেছনে ফিরে শেহরাজের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। শেহরাজ ফোনে স্ক্রল করতে করতে বলল, আজ শাড়ি পরবে সুইটহার্ট? সুমু মুচকি হাসলো। হাতে ড্রেসটা সোফার উপর রেখে লাগেজ খুললো। শাড়িগুলো লাগেজ থেকে এখনো বের করেনি সুমু। লাগেজ থেকে 10টা শাড়ি প্যাকেট সহ বের করে শেহরাজের সামনে নিল। প্রতিটি শাড়ি শেহরাজ ভালো করে দেখে একটা পার্পল কালারের শাড়ি সুমুর দিকে দিল। শাড়িটা সাইডে রেখে সুমু বাকি শাড়িগুলো লাগেজে তুলে রাখলো। বেডে শাড়িটা রেখে পেটিকোট আর ব্লাউজ নিয়ে ওয়াশরুমে চলে গেল। 5 মিনিটের মধ্যে পেটিকোট আর ব্লাউজ পরে গায়ে ওড়না জড়িয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। আগের পরিহিত জামাটা সুন্দর করে ভাঁজ করে লাগেজের মধ্যে ঢুকালো। জামাটার ওড়নাটাও গা থেকে খুলে ভাঁজ করে লাগেজের মধ্যে ঢুকালো। লাগেজটা লক করে খুলে রাখা চুলগুলো হাত খোপা করে বেড থেকে শাড়িটা নিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। শেহরাজ শীর্ষে ফোন স্ক্রল করতে ব্যস্ত। সুমু শাড়ির ভাঁজ খুলতে শেহরাজ ফোন রেখে উঠে এসে দাঁড়ালো সুমুর পেছনে। সুমু আয়নার ভিতর দিয়ে শেহরাজের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। শেহরাজ কোনো কথা না বলে সুমুর হাত থেকে শাড়িটা নিয়ে বলল, বউটা যেহেতু আমার, সেহেতু আজ আমার বউটাকে আমি নিজ হাতে সাজাবো। কথাগুলো বলে শেহরাজ সুমুকে নিজের দিকে ঘোরালো। শাড়ির ভাঁজ খুলে সুমুকে শাড়ি পরিয়ে দিতে লাগলো। শাড়ি কুচি ঠিক করে দিয়ে
কুচি গোজার সময় বাঁধল বিপত্তি। সেরাজের ভাষ্য মতে শাড়ি যেহেতু সে পরিয়েছে তাই কুচিও সেই গুজবে, আর সুমু কিছুতেই শাড়ি সেরাজকে গুজতে দিবে না, কারণ তার শ্বশুরি লাগে তার, আর তাই সে সেরাজের হাত ধরে দাঁড়িয়ে আছে। আজ সেরাজ পণ করেছে সে সুমুর জেদের কাছে হার মানবে না। অনেক জোরাজুরি করার পর সুমু বাধ্য হয়ে সেরাজের হাত ছেড়ে দিল। সেরাজ এমনভাবে হাসলো যেন সে ওয়ার্ল্ড কাপ জিতেছে। কুচি গোজার জন্য সুমুর পেটে হাত রাখতে সুমু খিলখিলি হেসে উঠল। সুমুর হাসি দেখে সেরাজও হাসলো। কুচি গুজে দিয়ে সুমুকে ড্রেসিং টেবিলের সামনে বসালো। তখনই সেরাজের ফোনটা বেজে উঠল। সেরাজ বেডের কাছে গিয়ে কলচা কেটে ফোনটা সাইলেন্ট করে রাখলো। সুমু আয়নার দিকে তাকিয়ে বলল, রোজা আপু তাই না? রোজা আপু দেখতে কিন্তু খুব সুন্দর। সেরাজে কোনো কথা বলল না। সুমুর কাছে এসে সুমুর চুলগুলো সুন্দর করে আঁচড়ে দিল। তারপর পকেট থেকে কিছু অর্নামেন্টস বের করলো সেরাজ। একটা হার্ট ফটো পেন্ডেন্ট, 3 জোড়া ডায়মন্ড পাথর ইয়াররিং, একটা ডায়মন্ড পাথর নোজপিন। সুমু পেন্ডেন্টটা হাতে নিয়ে হাতটা খুলল। পুরো হার্ট ছোট্ট ছোট্ট ডায়মন্ড পাথরে দিয়ে ডিজাইন করা। সুমু হাতটা খুলে দেখতে পেল বিচে প্রপোজ করার দিনে দুজনের হাস্যজল একটা কাপল পেয়ে। সুমুর চোখজোড়া খুশিতে চিকচিক করে উঠল। সেরাজ সুমুর হাত থেকে পেন্ডেন্টটা নিল। সুমুর পেছনে দাঁড়িয়ে সুমুর পিঠের উপর থেকে চুলগুলো সরিয়ে এক সাইডে রাখলো। পেন্ডেন্টটা খুব যত্ন সহকারে সুমুর গলায় পরিয়ে দিল। তারপর আলতো করে সুমুর কাঁধে ঠোঁট ছোঁয়ালো। সেরাজের ছোঁয়া চোখ বন্ধ করে অনুভব করলো সুমু। ড্রেসিং টেবিলের উপর থেকে ইয়াররিংগুলো নিল। সুমুর দোকানে মোট 6টা পিয়াংসি করা। সেরাজ একে একে সবগুলো রিং সুমুর কানে পরিয়ে দিল। আবারও আলতো করে সুমুর দোকানে ঠোঁট ছোঁয়ালো। তারপর সুমুর আগে নোজ পিনটা খুলে ফেলল। নিজের আনা নোজ পিনটা সুমুকে পরিয়ে দিয়ে সুমুর নাকের উপর ঠোঁট ছোঁয়ালো। ড্রেসিং টেবিলের উপর থেকে কাজল আর লিপস্টিকটা হাতে নিল। কাজলটা সুমুর চোখে পরিয়ে দিয়ে বলল, এমনিতেও আমার সুইটহার্টের ঠোঁটে লিপস্টিকের প্রয়োজন পড়ে না, তবুও হালকা পরালাম। সেরাজ আলতো হাতে সুমু ছোঁচে পিঙ্ক কালারের লিপস্টিক হালকা করে পরিয়ে দিল। একদম সাধারণভাবে সাজালো সুমুকে। মুখে কোনো প্রসাধনী ছোঁয়া পর্যন্ত দিল না। সুমুকে দাঁড় করিয়ে নিজের দিকে ঘুরিয়ে বলল, মাশাআল্লাহ, মানুষ দুনিয়াতে চেহারা দেখে, আর আমি একটা চেহারার মধ্যে আমার পুরো দুনিয়া দেখে ফেলেছি। কথাগুলো বলে সেরাজ সুমুর কপালে ঠোঁট ছোঁয়ালো। জড়িয়ে নিল প্রেয়সীকে তার 2 বাহু ডোরের মধ্যে। 2 মিনিট পরে সুমুকে ছেড়ে দিয়ে বলল, আমি শাওয়ার নিয়ে আসছি, বাহিরে যা যা আছে প্যাক করে নাও। সুমু ড্রেসিং টেবিলের সামনে এসে বাকি জিনিসগুলো হাতে নিল। সেরাজ ওয়াশরুমে না গিয়ে আবার ফিরে আসলো সুমুর কাছে। পেছনে ফিরতেই সেরাজের সাথে ধাক্কা খেলো। প্রশ্নবোধক দৃষ্টিতে সেরাজের দিকে তাকালো। সেরাজ 2 হাত পকেটে গুজে দাঁড়িয়ে বলল, তোমার ঠোঁটে এই কালারটা একদম মানাচ্ছে না সুইটহার্ট। সুমু ভ্রু কুচকে তাকিয়ে বলল, ঠিক আছে, মুছে ফেলছি। সুমু সামনের দিকে ঘুরে দাঁড়ানোর আগে সেরাজ সুমুর কোমর জড়িয়ে সুমুকে কাছে টেনে এনে সুমুর উষ্ঠ নিজের উষ্ঠের আয়ত্তে নিয়ে নিল। সুমুর হাতে থাকা প্রতিটি জিনিস মেঝের উপর শব্দ করে পড়ল। সুমুর উষ্ঠের উপর নিজের ইচ্ছে মতো রাজত্ব চালিয়ে ছেড়ে দিল সুমুকে। মুহূর্তের মধ্যেই গোলাপি ঠোঁট জোড়া রক্তবর্ণ ধারণ করল। সে দুষ্ট এসে বুড়ো আঙুলের সাজে নিজের ছোচের কোনা মুছে বলল, নাও পারফেক্ট সুইটহার্ট, আমার ঠোঁট আর দাঁত দিয়ে তৈরি করা এই রক্তিম কালারটাতে তোমাকে সব থেকে বেশি মানায়। সুমু ঠোঁটে হাত রেখে দাঁড়িয়ে আছে। কথাগুলো বলেই চলে যাওয়ার জন্য পা বাড়ল সেরাজ। আবারও পা পিছনে ফিরিয়ে এনে সুমুকে চোখ মেরে ফিসফিসিয়ে পড়ল, আই অ্যাম ইউর লিপস্টিক রিমুভার সুইটহার্ট। সুমু রাগে লুক নিয়ে সেরাজের দিকে তাকালো। সেরাজ ঠোঁট কামড়ে হাসছে। সুমু শাড়ির আঁচল সামনে এনে কোমরে গুছতে সেরাজ দৌড়ে ওয়াশরুমের মধ্যে ঢুকে গেল। সুমু হাসলো সেরাজের কাণ্ডে। ওভাবেই কোমরে শাড়ি গুজে বাকি জিনিসগুলো লাগেজে প্যাক করতে লাগলো। মিনিট 10 মধ্যে সেরাজ কোমরের টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাত দিয়ে চুল ঝাড়তে লাগলো। ঠোঁটে লেগে আছে তার SRK জানকি মুভির ও মাহি গান গাইছে আর ও মাহি বলায় সুমুর দিকে হাত বাড়িয়ে ও মাহি বলছে। সুমু সেদিকে ভ্রুক্ষেপ না করে ওয়াশরুমে গিয়ে সেরাজের প্যান্টটা নিয়ে আসলো। ভাঁজ করে সেরাজের প্যান্টে লাগেজে ঢুকালো।
লাগেজ থেকে সেরাজের জন্য নিউ টি শার্ট আর প্যান্ট বের করলো। সেরাজ আবারও সুমুর দিকে তাকে গান ধরল। একখান চুমু দিয়ে যা, ও বউ একখান চুমু দিয়ে যা। সুমুও তাকালো না সেরাজের দিকে। সেরাজ একটু চেঁচিয়ে বলল, তোর স্বামী তোর সুমু চূন্য, তোর চুমু শূন্যতাই ভুগে রে, চুমা চুমা দে দে। সেরাজ নিজের ভুল বুঝতে পেরে জিভ কামড়ে দিয়ে বলল, ও সরি, ভুলে গিয়েছি। সুমু সুমু দে দে, সুমু সুমু দে দে চুমা। সুমু বিরক্ত হলো খুব, তবুও তাকালো না সেরাজের দিকে। নিজের মন মতো কাজ করতে থাকলো। সেরাজ আয়নার মধ্যে সুমুকে একবার পরখ করলো পা থেকে মাথা পর্যন্ত। পরখ করতে গিয়ে সেরাজের চোখ আটকলো সুমুর মেদিন ফর্সা পেটের দিকে। শাড়ি কোমরে গুজে রাখার ফলে সুমুর পেট সহ নাভি দৃশ্যমান। সুমু তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাগজের সব কিছু চেক করছে। সেরাজ আয়নার ভেতরে দিয়ে সুমুর দিকে তাকিয়ে থেকে বলল, সুইটার। সুমু সোজা হয়ে দাঁড়ালো। আয়নার ভিতর দিয়ে সেরাজের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। সেরাজ হাতের তর্জনী দিয়ে আয়নার মধ্যে সুমুর প্রতিবিম্বের উপর হাত রাখলো। সুমু ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল আয়নার দিকে। সেরাজ আয়নার মধ্যে সুমুর কপালে তর্জনী রেখে ধীরে ধীরে নিজের আঙুল নিচে নামাতে লাগলো। সুমু সেরাজের কাণ্ড দেখে চোখ বড় করে ফেলল। সেরাজের হাত এসে থামলো সুমুর শাড়ি সরে বেরিয়ে আসা পেটের উপর। এমনভাবে হাতটা এসে আস্তে আস্তে সরালো যেন সে সুমুর পেটের উপর থেকে কাপড়টায় নিজেই সরালো। আয়নার উপর নিজের হাত বিচরণ করতে লাগলো সেরাজ। সেরাজের কর্মে সুমুর শ্বাস আটকেই গেল। নিজের পেট ভেতর দিকে টেনে নিল। সেরাজ হাসলো সুমুর অবস্থা দেখে। একটু ঝুঁকে আয়নার মধ্যে সুমুর নাভির প্রতিবিম্বের উপরই ঠোঁট ছোঁয়ালো। সুমু চোখ বন্ধ করে ফেলল। সেরাজ উঠে দাঁড়ালো, এগিয়ে আসলো সুমুর কাছে। সুমুর মুখের সামনে হাত দিয়ে তুড়ি বাজাতে সুমু চোখ মেলে তাকালো। সুমুর কোমর থেকে শাড়ির আঁচলটা ছেড়ে দিল সেরাজ। আঁচলটা ঠিক করে দিয়ে সুমুর কানের কাছে মুখটি ফিসফিস করে বলল, মাত্রই শাওয়ার নিয়ে আসলাম বউ, তুমি কি আমাকে আরও একবার গোসল করাতে চাও? অবশ্য তুমি যদি চাও তাহলে আমি আরও একবার ফরজ গোসল করতে পারি। কি চাইছো নাকি বউ? ঝেড়ে কাশো বউ, মন খুলে কথা বলো, আমি একটুও মাইন্ড করব না। সুমু পেট থেকে টি শার্ট আর প্যান্ট সেরাজের হাতে ধরিয়ে দিয়ে বলল, আপনার অশ্লীল মুখটা বন্ধ করুন আর তাড়াতাড়ি রেডি হয়ে বাড়িতে আসুন। আমি আর আপনি কিছু কাপল পিক তুলবো। তাহলে আমিও ভিডিও মেক করব, তুমি ক্যামেরা ধরবা। সেরাজ আর কোনো কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নিল। সুমুকে টেনে এনে আয়নার সামনে দাঁড় করিয়ে ক্যামেরা অন করে সুমুর হাতে দিল। সুমু এক হাতে ফোনের ক্যামেরা ধরলো। সেরাজ দুই হাত পেছনে দিয়ে থেকে সুমুকে জড়িয়ে ধরে সুমুর গলায় মুখ গুজে রাখলো। চুলের জন্য সেরাজের মুখ আর ফোনের জন্য সুমুর মুখ হাইট হয়ে গেল। দুজনে একসাথে এইভাবে কিছু মিরর কাপল পিক নিল। পিক তোলা শেষে সুমু সেরাজের দিকে তাকিয়ে হেসে পড়ল, একটু ঝুঁকুন তো খান সাহেব। সেরাজ ঝুঁকে দাঁড়ালো। সুমু সেরাজের কপালে ঠোঁট ছুঁয়ে বলল, আমার মন আর মস্তিষ্কের রাজত্ব চালানো আপনি এক সুদর্শন প্রেমিক পুরুষ, মায়াবী মহারাজ। এই হৃৎপিণ্ডটা আমার বুকের মধ্যে থাকে, কিন্তু তাকে নিয়ন্ত্রণ করেন আপনি। আমার হৃৎপিণ্ডের প্রতিটা হৃদস্পন্দন আপনার নামে স্পন্দিত হয় খান সাহেব। থামলো সুমু। সলসল নয়নে আবার সেরাজের দিকে তাকিয়ে বলল, এখন আমার নিজেকে পৃথিবীর সব থেকে সুখী আর ভাগ্যবতী নারী মনে হয়, কিন্তু মাঝে মাঝে ভয় হয় আমি যে অভাগী খান সাহেব। সুখ বেশি দিন আমার কপালে সয় না। এই এত সুখ আমার কপালে সইবে তো খান সাহেব? কোনো ঝড় এসে সবটা তছনছ করে দেবে না তো? চুপ, এমন কিছুই হবে না, আমরা হতে দেব না সুইটহার্ট। এখন চলো। সেরাজ স্যান্ডিকে কল করলো। স্যান্ডি এসে সেরাজদের লাগেজ নিয়ে গেল। সেরাজ সুমুকে নিয়ে বেরিয়ে এসে রুমের চাবি ম্যানেজারের হাতে দিল। ম্যানেজার হাসি মুখে চাবিটা নিল। রিসর্ট থেকে বেরোনোর আগে সেরাজ মুখে মাস্ক পরে নিল। সুমু হেসে পড়ল, আপনি নাকি পিক তুলবেন, ভিডিও মেক করবেন, এই মাস্ক পরে করবেন? সেরাজ সুমুকে নিয়ে রিসর্ট থেকে বেরিয়ে এলো। পার্কের যেই সাইডে জনসংখ্যা কম সেই সাইডে গিয়ে মাস্ক পরল। স্যান্ডিকে দিয়ে নিজেদের কিছু কাপল পিক নিল। পিক তোলার শেষে মাস্ক পরার সময় একটা মেয়ে এসে দাঁড়ালো সেরাজের সামনে। মেয়েটাকে দেখে সেরাজ তড়িঘড়ি করে মাস্ক পরে নিল।
মেয়েটা মুচকি হেসে শেহরাজের দিকে আঙুল তাক করে বলল, এসকে ওরফে দ্য ওয়ার্ল্ড ফেমাস গার্লস হার্ট থ্রব শেহরাজ খান, রাইট? শেহরাজ মেয়েটার দিকে ফিকুচকে তাকিয়ে বলল, নো, ইউ আর রং সিস্টার। শেহরাজের কথাটা মেয়েটা পাত্তা দিল না। মুহূর্তেই সকলকে ডাকতে ছুটে গেল। সুমু শেহরাজের পাশে দাঁড়িয়ে হাসছে। স্যান্ডি তার স্যার অবস্থা দেখে মুখ ঢেকে হাসছে। সেরা চোখ পাকে তাকালো স্যান্ডির দিকে। স্যান্ডি মুখ থেকে হাত ছড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আকাশ দেখতে লাগলো। শেহরাজ সুমুর হাত ধরে বলল, তাড়াতাড়ি চলো, এখান থেকে বেরোতে হবে। কাল একবার এই ঝামেলায় পড়েছি, আজ আর পড়তে চাই না। সুমুকে নিয়ে দু পা এগোতেই সকলে এসে ঘিরে ধরলো শেহরাজকে। স্যান্ডি এগিয়ে আসতে সুমু আটকালো স্যান্ডিকে। সকলের জোরাজোরিতে শেহরাজ বাধ্য হয়ে মাস্ক পরলো। সকলে একসাথে বলে উঠল, সাও ওয়ান ফটোগ্রাফ প্লিজ। শেহরাজ ব্যস্ততা দেখিয়ে চলে আসতে চাইল। সুমু শেহরাজের হাত ধরল। শেহরাজ সুমুর দিকে তাকাতে সুমুর চোখ দিয়ে ইশারা করলো। শেহরাজ রাজি হলো সকলের সাথে সেলফি নিতে। একটা মেয়ে এসে সুমুকে বলল, এই আপু একটু সরুন তো। সুমু সরে যেতে নিলে শেহরাজ সুমুর হাত ধরে ফেলল। মেয়েটা ফ্রিকুচকে শেহরাজ আর সুমুর হাতের দিকে তাকালো। শেহরাজ সুমুর দিকে তাকিয়ে বলল, শি ইজ মাই ওয়াইফ। কথাটা বলে শেহরাজ সামনে তাকালো। সকলে অবাক হয়ে সুমুর দিকে তাকিয়ে আছে। শেহরাজ আবারও বলল, কথা পিক তুলতে হলে আমার ওয়াইফকে সাথে নিয়েই আমার সাথে পিক তুলতে হবে। আর হ্যাঁ, সকলে আমার থেকে 2 পা ডিস্টেন্স মেনটেন করে পিক তুলবেন। কথাগুলো বলে শেহরাজ সুমুর দিকে তাকিয়ে বলল, এই যে ম্যাডাম, আমার ইউজ করা মাস্ক আপনার ইউজ করতে কি কোনো প্রবলেম হবে? সুমু ফ্রিকুচকে শেহরাজের দিকে তাকিয়ে বলল, সারাদিন আমার ঠোঁটের মধ্যে নিজের ঠোঁট ডুবিয়ে বসে থাকেন, আর এখন জিজ্ঞাসা করছেন আপনার ইউজ করা মাস্ক ইউজ করতে আমার প্রবলেম হবে কি না? শেহরাজ আলতো হয়েছে নিজ হাতে সুমুকে মাস্কটা পরিয়ে দিল। শেহরাজের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েগুলো কেমন করে যেন দেখলো সুমুকে। সকলে একে একে এসে 2 পা ডিস্টেন্স রেখে পিক তুলল। পিক তোলা শেষ হতে শেহরাজ আর 1 সেকেন্ডও দাঁড়ালো না। সুমুর হাত ধরে পার্ক থেকে বেরিয়ে আসলো। সুমু আর শেহরাজ ব্যাক সিটে বসলো। স্যান্ডি গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করলো। মুহূর্তেই গাড়ি চলতে লাগলো নিজ গতিতে। ওমান ঘুরাইমি শহর। আরিয়ান আর রোজা আজ এসেছে এসকে ম্যানশনে। রোজা বরাবরের মতো ওয়েস্টার্ন ড্রেস পরে এসেছে। বেগম অনন্যা খাতুন জমিয়ে রান্না করছেন ওদের জন্য। রোজা কিচেনে এসে অনন্যা খাতুনকে জড়িয়ে ধরলো। অনন্যা খাতুন আলতো হেসে রোজাকে বুকে টেনে নিল। রোজা মুচকি হেসে বলল, ও ফুপিমণি, তোমার ছেলে কবে আসবে বলো তো? বিডিতে গিয়ে আমাদের ভুলে গেছে নাকি? আমি আজ কতবার ফোন করলাম, একবারও ফোন পিক করলো না। অনন্যা খাতুন রান্না করতে করতে বলেন, চলে আসবে মামনি, তুমি আর কিছুক্ষণ ওয়েট করো। এবার শেহরাজ ফিরলেই আমি তোদের দুজনের বিয়ের ব্যবস্থা করব। ছেলেটা বড্ড অবাধ্য হয়ে গেছে, এইবার ওকে তোর সাথে বিয়ে দিয়ে ঘর বাঁধার ব্যবস্থা করব। রোজা খুশিতে আবারও জড়িয়ে ধরল অনন্যা খাতুনকে। অনন্যা খাতুনের গালে কিস করে বলল, আই লাভ ইউ ফুপিমণি, আই লাভ ইউ সো মাচ। আরে স্যার মামনি, রান্না করছি তো। রোজা ছেড়ে দিল অনন্যা খাতুনকে। অনন্যা খাতুন একটু অভিমানী স্বরে বলল, অনন্যা আরিয়ানটা কই রে? ব্রত ড্রয়িং রুমে রিয়াজের সাথে বসে গল্প করছে আর দাবা খেলছে। খাতুন ফ্রিজ থেকে মিষ্টি আর ফল বের করলো। ফলগুলো ভালো করে ধুয়ে প্লেটে করে সাজিয়ে ঈশিতার হাতে দিয়ে বলল, ড্রয়িং রুমে আরিয়ান বসে আছে, তুমি রাজাকে নিয়ে ড্রয়িং রুমে যাও, এই ফল মিষ্টিগুলো নিয়ে যাও। ঈশিতা রোজাকে নিয়ে চলে গেল ড্রয়িং রুমে। আরিয়ান রিয়াজের সাথে দাবা খেলছে। ঈশিতাকে দেখে সোজা হয়ে বসলো আরিয়ান। ঈশিতা মিষ্টি আর ফলের ট্রেটা সেন্টার টেবিলের উপর রাখলো। আরিয়ান বাজে নজরে ঈশিতার দিকে তাকিয়েই রইল। ঈশিতা চলে যেতে নিলে আরিয়ার পেছন থেকে ডাক দিল। আরিয়ান ডাক শুনে ঈশিতা দাঁড়িয়ে পড়ল। আরিয়ান কাটা চামচটা একটা মিষ্টি গেথে বলল, রোজা। আরে ঈশিতা, চলে যাচ্ছ কেন? আমাদের সাথে একটু বসো, গল্প করি তোমার সাথে। তোমার আর আরবাজের বিয়ের গল্প আমাকে বলো, আমিও একটু শুনি। তুমি ভাবো ঈশিতা, আরবাজ আমার, শারবাজ আর শেহরাজের থেকে ছোট হয়েও আগে আগে বিয়ে করে ফেললো। আর আমরা এখনো বিয়ে তো দূরে থাক, একটা গার্লফ্রেন্ড পর্যন্ত কপালে জুটাতে পারলাম না। পায়ের উপর পা তুলে বসে ফোনে স্ক্রল করছে। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেদিকে তার কোনো পাত্তা নেই। সীতা অস্বস্তি বোধ করলে গলার স্বর একটু নিচু করেই বলল, কত। আসলে ভাইয়া, কিচেনে আমার অনেক কাজ আছে, আপনারা বসে গল্প করুন, আমি পরে আসবো। এগুলো বলে সীতা ছুটে গেল কিচেনের দিকে। আরিয়ান বাঁকা হেসে মিষ্টিতে 1 বাইট বসালো। রিয়াজ হাত ধরে টানতে আবার দাবা খেলায় মন দিল।
গাড়ি এসে থামলো শিকদার বাড়ির সামনে। সুমুরা গাড়ির থেকে নেমে দাঁড়ালো। স্যান্ডি গিয়ে গাড়ির ডিকি খুলে লাগেজ বের করলো। শেহরাজ স্যান্ডির হাত থেকে লাগেজ নিয়ে বলল, তুমি গাড়িটা গ্যারেজে রেখে আসো সান। কিন্তু স্যার আপনার হাতে। তোমাকে যেটা বলেছি সেটা করো। আমি বাঁ হাতে লাগেজ নিব, আর এখন আমার হাত অনেকটা ভালো, তুমি যাও। স্যান্ডি চলে গেল গাড়ির গ্যারেজে রাখতে। শেহরাজ সুমুকে নিয়ে বসার ঘরে ঢুকলো। বাড়ির সকলে ড্রয়িং রুমে উপস্থিত। সুমুতে ঢুকতে দেখে মাইশা, সামিয়া আর নাজমিন এগিয়ে আসলো। মাইশা সুমুকে পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল, বাহ সুমু, তোর শাড়ি আর গলার পেন্ডিংটা তো খুব সুন্দর, আর মাশাআল্লাহ তোকে অসম্ভব সুন্দর লাগছে। সুমু মুচকি হাসলো মাইশার কথায়। আনোয়ার সাহেব মাইশাকে গম্ভীর গলায় বললেন। মাইশা সরে দাঁড়ালো। শেহরাজ আর সুমুর উপরে চলে গেল। সন্ধ্যা 7:30টার দিকে ড্রয়িং রুমে সকলে উপস্থিত। সুমু, রাইফ আর তিশাকে অনেকগুলো চকলেট দিল। মাইশা রাগান্বিত স্বরে বলল, বাহ সুমু, তুই ওদের চকলেট দিলি, আর আমাদেরটা কই? নাকি আমরা বড় হয়ে গেছি বলে চকলেট পাবো না? তোমাদের জন্য আছে আপু। সুমু একে একে সবাইকে চকলেট দিল। আয়ুবরাও চকলেট নিল। সুমু চকলেট নিয়ে রাইসার সামনে গেল। রাইসা অন্যদিকে মুখ ঘুরে চকলেটে সুমু আলতো করে হাসলো। আবারও চকলেট নিয়ে ইফতিয়ার সামনে গেল। ইফতিয়ার চকলেট না নিয়ে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। সুমু ফ্রিকুচকে বলল, কি হলো ধরো। ইফতিয়ার আগের স্বরে বলল, নো নিড। ওকে তাহলে আমি খাই। কথাটা বলে সুমু ইফতিয়ার সামনে চকলেটের প্যাকেটটা ছিঁড়ে চকলেটে কামড় দিয়ে বলল, চকলেটটা খুব টেস্টি তো। অবশ্য আমার খান সাহেবের কিনে দেওয়া চকলেট মিষ্টি তো হবেই। ইফতিয়ার তেলে বেগুনে জ্বলে উঠলো। সুমু দাঁত কেলিয়ে হেসে সরে আসলো। রিশাদ সাহেব এখন চলে যাবে। শেহরাজরা সকলে তাকে ছাড়তে এয়ারপোর্টে যাবেন। হাসি বেগম আর খুশি বেগম ভাইয়ের জন্য কাঁদছেন। রিশাদ সাহেব সকলকে বিদায় জানিয়ে শেহরাজের সাথে বেরিয়ে পড়লো এয়ারপোর্টের উদ্দেশ্যে। শেহরাজদের বাসায় ফিরতে ফিরতে রাত 12টা ভাসল। আনোয়ার সাহেব ড্রয়িং রুমে বসে আছেন। শেহরাজরা বাড়ির ভেতরে ঢুকতে আনোয়ার সাহেব ডাক দিলেন। দাঁড়িয়ে পড়লো শেহরাজ। পেছন ফিরে তাকিয়ে বললেন, জি আঙ্কেল। পৌঁছে দিয়ে এসেছো রিশাদকে? জি আঙ্কেল। আনোয়ার সাহেব আচ্ছা বলে মাথা দোলালেন। কিছু একটা ভেবে আবারও বললেন, কাল সন্ধ্যায় তোমার আর সুমু মামনির সাথে আমার কিছু কথা আছে। দুজনে কাল সন্ধ্যায় ড্রয়িং রুমে উপস্থিত থাকবে। ওকে আঙ্কেল। ঠিক আছে, তাহলে এখন রুমে যাও। সুমু মামনি না ঘুমিয়ে অপেক্ষা করছে তোমার জন্য। আর রাফিন, তোমরাও রুমে যাও। সকলে একসাথে যার যার রুমে চলে গেল। আনোয়ার সাহেব কিছুক্ষণ বসে থেকে তারপর তিনিও রুমে চলে গেলেন।